আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষা আগামী নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 70 এবং এর জন্য তোমরা সময় হবে 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে ফাইনাল পরীক্ষার বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং অঙ্কের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। 70 নম্বরের যে প্রশ্ন থাকবে তার শুরুতেই থাকবে রিডিং কম্প্রিহেনশন বা সিন, অর্থাৎ এটা তোমাদের বই থেকে থাকবে। প্রথম যে প্রশ্ন কি বলেছে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। তোমাদেরকে এই প্যাসেজটা পড়তে হবে এবং তোমাদের নিচে যে কিছু প্রশ্ন আছে তার উত্তরগুলো করতে হবে। প্যাসেজটা আছে তোমাদের লেসন 9 জেসি বোস এ বিউটিফুল মাইন্ড থেকে। তো দেখে নাও তোমাদের প্যাসেজে ঠিক কি বলা হয়েছে। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওয়াজ ইভেন্চুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি হোয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917। অর্থাৎ এর মানেটা যদিও তোমরা জানো, আমি তা বলে দিচ্ছি। এই মহান ভারতীয় বিজ্ঞানী অবশেষে 1917 সালে ব্রিটিশ সরকার কর্তৃক নাইটহুড উপাধিতে ভূষিত হলে তাকে গৌরবের মুকুট দেওয়া হয়। হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার এসেট্রা। তিনি ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার ইত্যাদির মতো আরও অনেক পুরস্কারে ভূষিত হন। নিডলেস টু সে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। অর্থাৎ বলাই বাহুল্য তিনি আমাদের দেশে জন্মগ্রহণকারী সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন। নেক্সট দেখো কি লেখা আছে। স্যার জেসি বোস wrote several books and published many research papers in leading science journal। অর্থাৎ স্যার জেসি বোস বেশ কয়েকটি বই লিখেছেন এবং নেতৃত্বস্থানীয় বিজ্ঞান জার্নালে অনেক গবেষণাপত্র প্রকাশ করেছেন। Some of his famous books are Response in the Living and the Non-Living 1902, The Nervous Mechanism of Plants 1926, Major Mechanism of Plants 1928, etc. বিখ্যাত কিছু বই হলো রেসপন্স ইন লিভিং অ্যান্ড দ্য নন লিভিং 1902 সালে, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস 1926 সালে, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস 1928 সালে ইত্যাদি। তো এই বইগুলো তার বিখ্যাত বই। ইন 1896 বোস রোট নিরুদ্দেশের খোঁজে এ সায়েন্স ফিকশন। 1896 সালে বসু নিরুদ্দেশের খোঁজে লিখেছিলেন এটি একটি বিজ্ঞান কল্পকাহিনী। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। অর্থাৎ তিনিই ছিলেন প্রকৃতপক্ষে বাংলা ভাষায় কল্পবিজ্ঞানের প্রথম লেখক। তারপর একটা ধর কি আছে। ইন নভেম্বর 1917 বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট অফ অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা। 1917 সালের নভেম্বরে বোস কলকাতায় তার নিজের বাড়িতে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য ন্যাশন ফর রিসার্চ অন সায়েন্স। তিনি বিজ্ঞান বিষয়ে গবেষণার জন্য বোস ইনস্টিটিউট জাতির উদ্দেশ্যে দান করেন। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রেথ হিজ লাস্ট অন 23 নভেম্বর 1937। এই মহান ভারতীয় বিজ্ঞানী 1937 সালে 23 নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো এই ছিল তোমাদের টেক্সট। এবার আমরা দেখে নেব এর প্রশ্ন এবং উত্তরগুলো। দেখো প্রথম যে প্রশ্ন আছে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এখানে তিনটে প্রশ্ন আছে, 3 একে 3। ইন 1970 বোস ফাউন্ডেড, কিভাবে উত্তর লিখবে। ইন 1970 বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা। তারপরে 2 নম্বর, দ্য বুকস রিটেন বাই বোস আর, কি বই লিখেছিলেন। দ্য বুকস রিটেন বাই বোস আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং 1902,
দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্ট 1926, মেজর মেকানিজম অফ প্ল্যান্ট 1928, এসেট্রা। তারপরটা দেখো, বোস গট নাইটহুড কবে পেয়েছিলেন? বোস গট নাইটহুড বাই দ্য ব্রিটিশ, কার কাছ থেকে পেয়েছিলেন? নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1970। আচ্ছা, তোমরা কি বলতে পারো আরেকজন বিখ্যাত বাঙালিও কিন্তু নাইট উপাধি পেয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে, এবং তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তার নাম কি? তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। এবার দেখো, চলে আসছে আমরা বিয়ের দাগের প্রশ্ন। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে আছে 3টে প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে, মোট 6 নম্বর। হোয়াট ওয়ার দ্য ভেরিয়াস অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার কনফার্ড অন বোস? উত্তর লিখবে, বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1970 and he was conferred many awards like Fellow of the Royal Society, Companion of the Order of the Indian Empire, etc. 2 নম্বর দেখো, নেম অফ দ্য সায়েন্স ফিকশন রিটেন বাই বোস। উত্তর লিখবে, দ্য সায়েন্স ফিকশন রিটেন বাই বোস ওয়াজ নিরুদ্দেশের খোঁজে, এটা 1896-এ লেখা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, হোম ডিড বোস ডোনেট বোস ইনস্টিটিউট টু? বোস ইনস্টিটিউট কাকে প্রদান করেছিলেন বা কার উদ্দেশ্যে দান করেছিলেন? তো উত্তর লিখবে, বোস ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। বিজ্ঞানের গবেষণার জন্য বোস ইনস্টিটিউট জাতির উদ্দেশ্যে দান করেছিলেন তিনি। তারপর দেখো, সি নম্বরটা দেখো কি বলেছে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর অ্যান্সার। অর্থাৎ কোনটা ট্রু কোনটা ফলস লিখতে হবে এবং তা নিয়ে একটা সাপোর্টিং সেন্টেন্স তোমাদের টেক্সট থেকে নিয়ে লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, স্যার জেসি বোস ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন ইংলিশ লিটারেচার, এটা কিন্তু ফলস। তো এর সাপোর্টিং সেন্টেন্স কি আছে? সাপোর্টিং সেন্টেন্স আছে, হি ডোনেটেড বোস ইনস্টিটিউট অফ দ্য বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স, বিজ্ঞানের গবেষণার জন্য কিন্তু এটি জাতির উদ্দেশ্যে দান করেছিলেন। তারপর দেখো 2 নম্বর, ইন 1896 বোস রোট দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্ট 1926, এ সায়েন্স ফিকশন, এটাও কিন্তু ফলস, কারণ এটা কিন্তু সায়েন্স ফিকশন নয়। তো এর সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে, ইন 1896 বোস রোট নিরুদ্দেশের খোঁজে, এ সায়েন্স ফিকশন। 3 নম্বর দেখো, বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, এটাও ফলস। সাপোর্টিং সেন্টেন্স কি আছে? হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1970। বোঝা গেল? তাহলে এবার আমরা চলে আসছি, সিন তো হয়ে গেল, এবার চলে আসছি আনসিন কীরকম আসতে পারে দেখে নাও। রিডিং কম্প্রিহেনশন আনসিন, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তোমাদেরকে এই যে প্যাসেজটা এটা পড়তে হবে এবং নিচের কিছু প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। তো দেখো প্রথমে কি আছে, লামার্টিন দ্য ফ্রেঞ্চ পোয়েট অ্যান্ড স্টেটসম্যান ওয়াজ নেভার রিচ, অর্থাৎ ফরাসি কবি ও কূটনীতিবিদ লামার্টিন কখনোই ধনী ছিলেন না। হি হ্যাড এ গ্রেট ডিজায়ার টু পসেস এ কার অফ হিজ ওন, তার নিজের একটি গাড়ি রাখার খুব ইচ্ছা ছিল। ফর দিস পারপাস হি সেভ মানি, এই উদ্দেশ্যে তিনি অর্থ সঞ্চয় করেছিলেন। হি পুট দিস ইন এ বক্স, তিনি এটি একটি বাক্সে রেখেছিলেন। হি হ্যাড সেভড অ্যাবাউট 1000 ফ্রান্সেস, অর্থাৎ এটা রুপিজের একটা ভাগ, অর্থাৎ এটা এক ধরনের মুদ্রা। তিনি প্রায় 1000 ফ্রাঙ্ক সঞ্চয় করেছিলেন। At this time a poor widow with several children came to his room, এই সময় এক দরিদ্র বিধবা বেশ কয়েকজন সন্তান নিয়ে তার ঘরে আসেন। She told him with tears that she had no bread to eat, that her furniture had been seized, তিনি কান্নার সাথে তাকে বলেছিলেন যে তার খাওয়ার মতো রুটি নেই, তার আসবাবপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। He also said that she and her children had been turned out into the street, তিনি আরও বলেছিলেন যে তাকে এবং তার সন্তানদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। How much do you require? said Lamartine, আপনার কত প্রয়োজন? লামার্টিন বলেন। The woman replied, 1000 franc, মহিলাটি উত্তর দিল 1000 ফ্রাঙ্ক। Come here, said the kind poet and put his savings into her hand, এদিকে এসো, দয়ালু কবি বললেন এবং তার সঞ্চয় তার হাতে রাখলেন। তারপর দেখো কি আছে, দ্য নেক্সট ডে এ ফ্রেন্ড asked him what he would do about the car, তারপরে পরের দিন এক বন্ধু তাকে জিজ্ঞাসা করলো তার গাড়ি কেনার কি হবে। তারপরে সে বলল, ও মাই ফ্রেন্ড, আই শ্যাল কন্টিনিউ টু গো অন ফুট,
ইট ইজ বেটার ফর মাই হেলথ সেড হি। তিনি বললেন, ও বন্ধু, আমি পায়ে হেঁটে যেতে থাকবো, এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো। তো এই গেল তোমাদের আনসিনের টেক্সটটা। এবার আমরা দেখে নেব প্রশ্ন উত্তর ঠিক কি আছে। দেখো, প্রথম যে প্রশ্ন আছে, পিক আউট দ্য কারেক্ট অ্যান্সার। এখানে 5টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1। লামার্টিন ওয়াজ এ ম্যান অফ ফ্রান্স নাকি জার্মানি নাকি ইংল্যান্ড? উত্তর হবে ফ্রান্স। লামার্টিন ওয়াজ ড্যাশ এ পোয়েট, এ স্টেটসম্যান, বোথ পোয়েটস অ্যান্ড স্টেটসম্যান। এখানে বোথ লেখা আছে, দেখবে তোমার টেক্সটে, তো বোথ পোয়েট অ্যান্ড স্টেটসম্যান। লামার্টিন ওয়ান্টেড টু বাই বাস নাকি এ বক্স নাকি এ কার? উত্তর হবে এ কার। দ্য পুয়ার উইডো হ্যাড নো চিলড্রেন নাকি সাম চিলড্রেন নাকি এ চাইল্ড? তো এখানে দেখো সাম চিলড্রেন হবে। লামার্টিনস ফ্রেন্ড ওয়াজ এ গুড ম্যান, এ ব্যাড ম্যান, এ ক্রুয়েল ম্যান? উত্তর হবে এ গুড ম্যান। তারপরে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে 5টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। হু ওয়াজ লামার্টিন? লামার্টিন কে ছিলেন? উত্তর লিখবে লামার্টিন ওয়াজ এ ফ্রেঞ্চ পোয়েট অ্যান্ড স্টেটসম্যান। 2 নম্বর, হোয়াট ওয়াজ হিজ গ্রেট ডিজায়ার? উত্তর লিখবে হিজ গ্রেট ডিজায়ার ওয়াজ টু পসেস এ কার অফ হিজ ওন। 3 নম্বর দেখো, হাউ মাচ ডিড দ্য উইডো নিড? উত্তর লিখবে দ্য উইডো নিডেড 1000 ফ্র্যাঙ্ক। তারপরে দেখো 4 নম্বর, হোয়াট ডিড লামার্টিন পুট হিজ সেভিংস? উত্তর লিখবে লামার্টিন পুট হিজ সেভিংস ইন এ বক্স। তারপরে দেখো 5 নম্বর, হোয়াট ওয়াজ দ্য আর্গুমেন্ট অফ লামার্টিন ফর কন্টিনিউইং টু গো অন ফুট? উত্তর লিখবে লামার্টিন আর্গুড দ্যাট ওয়াকিং অন ফুট ইজ গুড ফর হেলথ। তো এই গেল তোমাদের 5টা প্রশ্ন এবং তার উত্তর। এবার দেখো আমরা সেকশন এ থেকে এবার সেকশন বিতে চলে আসছি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3 নম্বরটা কি বলেছে? কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাডজেক্টিভ ইন দেয়ার প্রপার ডিগ্রি। তো অ্যাডজেক্টিভ প্রপার ডিগ্রিতে করতে বলেছে। এখানে 5টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 1। তপন ইজ ড্যাশ, এখানে টল দিয়ে করতে বলেছে, দেন বিপ্লব। উত্তর হবে তপন ইজ টলার দেন বিপ্লব। দ্য গাঙ্গেস ইজ দ্য ড্যাশ, এটা লং দিয়ে করতে হবে, রিভার ইন ইন্ডিয়া। উত্তর লিখবে দ্য গাঙ্গেস ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। আই অ্যাম ড্যাশ, এখানে বিজি দিয়ে করতে হবে, দেন ইউ। উত্তর লিখবে আই অ্যাম বিজিয়ার দেন ইউ। এ ম্যাঙ্গো ইজ অ্যাজ ড্যাশ টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপেল, সুইট দিয়ে করতে হবে, এ ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপেল। 5 নম্বর দেখো, মাই ব্রাদার ইজ ড্যাশ, ক্লেভার দিয়ে করতে হবে, দেন মি। উত্তর হবে মাই ব্রাদার ইজ মোর ক্লেভার দেন মি। তারপরে যে প্রশ্ন, কমপ্লিট দ্য ফলোয়িং কম্প্যারিজনস বাই কারেক্টলি চুজিং দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স গিভেন বিলো। এখানেও 5টা আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। অ্যাজ ড্যাশ অ্যাজ কোল, উত্তর হবে অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল। অ্যাজ ড্যাশ অ্যাজ এ লায়ন, উত্তর হবে অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন। 3 নম্বর দেখো, অ্যাজ ড্যাশ অ্যাজ এ বি, উত্তর হবে অ্যাজ বিজি অ্যাজ এ বি। 4 নম্বর দেখো, অ্যাজ ড্যাশ অ্যাজ এ পিকক, উত্তর হবে অ্যাজ প্রাউড অ্যাজ এ পিকক। 5 নম্বর দেখো, অ্যাজ ড্যাশ অ্যাজ গ্রাস, উত্তর লিখবে অ্যাজ টেন্ডার অ্যাজ গ্রাস। এই যে তোমাদের এখানে লিস্ট ছিল, এই লিস্ট থেকে কিন্তু এগুলো করা হয়েছে। এবার দেখো 5-এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। এখানে 5টা আছে, 5-একে 5। দ্য নিউজ ড্যাশ ইজ না আর শকিং কি হবে? তো উত্তর হবে দ্য নিউজ ইজ শকিং। দ্য চিলড্রেন ড্যাশ ক্রিকেট ইন দ্য পার্ক, উত্তর হবে দ্য চিলড্রেন প্লে ক্রিকেট ইন দ্য পার্ক। 3 নম্বর, মেনি ওমেন টুডে ড্যাশ আউটসাইড দ্য হোম, উত্তর হবে মেনি ওমেন টুডে ওয়ার্ক আউটসাইড দ্য হোম। 4 নম্বর, বোথ গীতা অ্যান্ড রীতা ড্যাশ আউটডোর গেমস, উত্তর হবে বোথ গীতা অ্যান্ড রীতা লাভ আউটডোর গেমস। 5 নম্বর, দ্য হোটেল ম্যানেজার অ্যান্ড হিজ স্টাফ ড্যাশ দ্য গেস্ট ফিল কমফোর্টেবল, উত্তর লিখবে দ্য হোটেল ম্যানেজার অ্যান্ড হিজ স্টাফ মেক দ্য গেস্ট ফিল কমফোর্টেবল। তারপর বলেছে 6 নম্বর, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং দ্য অ্যাডভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। এই যে ব্র্যাকেটে যেটা আছে, তো এসে অ্যাডভার্ব নিয়ে আমাদেরকে লিখতে হবে। উত্তর প্রশ্ন বলেছে 1 নম্বর, দিস এক্সারসাইজ ইজ ইজি, এখানে টু দিয়ে আছে, আমরা কি লিখবো? দ্য এক্সারসাইজ ইজ টু ইজি। 2 নম্বর দেখো কি আছে, দ্য ট্রেন ইজ ফাস্ট, ফেয়ারলি দিয়ে লিখতে হবে, উত্তর লিখবো দ্য ট্রেন ইজ ফেয়ারলি ফাস্ট। 3 নম্বর দেখো, দ্য বোতল ইজ ফুল, কোয়াইট দিয়ে লিখতে হবে, দ্য বোতল ইজ কোয়াইট ফুল। 4 নম্বর দেখো, উই ওন দ্য ম্যাচ, নিয়ারলি দিয়ে লিখতে হবে, তোমরা লিখবে উই নিয়ারলি ওন দ্য ম্যাচ। 5 নম্বর দেখো, সি হ্যাজ কাম ইন জাস্ট দিয়ে লিখতে হবে, সি হ্যাজ জাস্ট কাম ইন হলো।
তাহলে গ্রামারের পর্ব শেষ। এবার দেখো কি আছে, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, অ্যাড এ সুইটেবল টাইটেল অ্যান্ড মোরাল টু ইট। 8+2, স্টোরি লেখার জন্য 8 আর মোরালের জন্য 2। হিন্টস দেওয়া আছে, এ ডগ স্টোল এ পিস অফ মিট ফ্রম বোচার শপ হোয়াইল ক্রসিং এ ব্রিজ, স হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার বিলো। তোমরা এই গল্পটা আশা করি সকলেই পড়েছো, সেই লোভী কুকুরের গল্প। তো সেটাই আমরা এখানে লিখবো। দেখো, তো তোমরা পয়েন্ট করবে এ গ্রিডি ডগ, তোমরা হেডিং দিবে, গল্পের নাম দিবে, দিয়ে লিখবে ওয়ান্স আপন এ টাইম এ ডগ স্টোল এ পিস অফ মিট ফ্রম এ বুচার শপ। When he was going on the bridge, he saw his own reflection in the clean water. He thought that it was another dog with a piece of meat in its mouth. The dog said itself, I must have the meat. He became greedy. As soon as he opened his mouth to bark at its own reflection, the piece of meat fell down from his mouth into the water. He felt sad for his foolishness. তো এর মোরালটা কি হবে, গ্রাস্প অল লুজ অল। এবার দেখো 8 নম্বর, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার টু ইউর বার্থডে পার্টি। তো এটা তোমার 10 নম্বর আছে। প্রথমে কি লিখবে দেখো, প্রথমে তোমাদের এখানে নাম, তোমাদের অ্যাড্রেস, ডেট লিখবে। তারপরে দেখো লেখা শুরু করবে, ডিয়ার তন্ময়, তোমাদের বন্ধু বা বান্ধবীর নাম লিখবে। আই হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল, ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট 20 September is my birthday, 13. On the occasion, all my friends and guests will arrive. Invite you in my birthday celebration. Your presence will give me more and more pleasure. With best regard to you and your parents. Your loving friend Ananto. যে তোমাদের এখানে তোমাদের বন্ধুর নাম, তার অ্যাড্রেস, তার সেদিনের তারিখ দিবে। এইভাবেই তোমরা কিন্তু এই টেক্সটটা শেষ করবে। এই গেল তোমাদের ইংরেজির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা এই ভিডিওটা ভালো করে পড়ো, তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তোমাদের গ্রামার বইটা খুঁটিয়ে পড়ো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষার 100% সাফল্য তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।